আচ্ছা সঞ্জয়, আমরা বিয়ে কবে করব? একবার আমাদের ডিভোর্সটা হয়ে যাক, তারপরে বিয়ে করে নেব। কিন্তু কবে সঞ্জয়? আমাদের রিলেশনশিপের পুরো 2 বছর হয়ে গেছে, আর আমি যখনই তোমাকে প্রশ্ন করি তুমি একটাই জবাব দাও যে সুধার সঙ্গে ডিভোর্স হওয়ার পর করবে। আর কতদিন অবধি এরকম চলবে? তুমি কবে দেবে ওকে ডিভোর্স? সঠিক সময় আসতে দাও, ওকে ডিভোর্স দিয়ে দেবো। চলো না, আমরা এখন এনজয় করছি। প্লিজ তুমি বিয়ের কথা বলো না বারবার। প্লিজ সঞ্জয়, এখন অনেক হয়ে গেছে এনজয়। তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই? তুমি তুমি কেন বুঝতে পারছো না এই সব কিছু? যদি তোমার আর সুধার ডিভোর্স না হয় না, তাহলে তুমি দেখো আমি কি করতে পারি। কি করবে তুমি? হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, ধমকে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি তোমার উপরে পুলিশ কেস করে দেব। তুই জানিস না আমি এই শহরের সব থেকে বড় উকিল? বোঝা গেল? আমার সঙ্গে পাঙ্গা নিলে না তুই শেষ হয়ে যাবি, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি এই চাকরি থেকে রিজাইন করছি। বেরো এখান থেকে, অনেক দেখেছি তোর মতো। যা বেরো, বেরো বলছি, বেরো বেরো, অনেক হয়েছে তোর নাটক। দেখো পরে তোমার পশ্চাতাপ হবে। এখন আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি। যখন বিয়ের জন্য আমি বারণ করলাম তখন আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো, 10 লাখ টাকা চাইলো। তারপর ওখান থেকে আমি তাড়িয়ে দিলাম, ও তারপর রিজাইন দিয়ে দিল। কিন্তু আনু এরকমটা করতে পারে না কোনোভাবে। এখন কে কি করবে উকিল বাবু সেটা তো সময়ই বলবে, কিন্তু উকিল বাবু আমাদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে। ওর ঠিকানাটা দিয়ে দিন। হ্যাঁ স্যার, এটা সত্যি যে আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, কিন্তু আমি আর কি করতাম? বিয়ের লোভ দেখিয়ে ও আমার সাথে শারীরিক সম্বন্ধ রেখেছিল। আর ও এখন বিয়ে করার জন্য না করছিল। তখন আমি ভাবলাম যে ওর কাছ থেকে কিছু টাকা পয়সাই বার করে নিই, কিন্তু ওই বদমাসটা কোথায় মানছিল। বাধ্য হয়ে আমাকে আমার চাকরি থেকে রিজাইন করতে হলো। আর যদি আমি এরকম না করতাম তাহলে ও আমাকে সবসময়ের মতো মলেস্টি করত। আপনার মনে হয় না এই অবস্থায় আপনার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল? স্যার, আমি এইসব ঝামেলায় ফাঁসতে চাইছিলাম না, আর আমার বদনামিও হতো, সেটা তো আলাদা। তো আপনি এইসব চক্কর আর বদনামের ভয়ে সুপারি দিয়ে দিলেন? এরকমটা নয়, আমি এরকম কিছুই করিনি স্যার। আমার মধ্যে এতটা সাহস নেই, আর আমার কাছে এত টাকাও নেই যে আমি ওর মার্ডার করাবো কাউকে দিয়ে। কিন্তু হ্যাঁ, যদি আমার সাধ্যে থাকতো তাহলে আমি ওকে নিশ্চয়ই মেরে ফেলতাম। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তদন্ত যতদিন চলছে শহরে বাইরে যাবে না। ঠিক আছে স্যার।
ব্যাপার বলো তো, তোমার অ্যাসিস্ট্যান্ট কাজ ছিল কেন? আবার ঝগড়া শুরু করো না, যাও গিয়ে ব্রেকফাস্ট বানাও। তোমার কি মনে হয় আমি দেখতে পাই না তোমার আর আনুর মধ্যে কি চলছে? অন্ধ নই আমি, একটু তো লজ্জা করো। আচ্ছা, তুই আমাকে শেখাবি? হ্যাঁ, তুই জানিস তো তুই আমার ওয়াইফ অবশ্যই, কিন্তু এই বাড়িতে তুই বাড়ির ঝিয়ের মতো। আর যদি এই বাড়িতে থাকতে হয় আমার কথা মতো চলতে হবে, আর যদি থাকতে না চাস তাহলে বেরিয়ে যা। সুরেশ, আগে সাহেব। বাইপাস দিয়ে চলো, রাস্তায় কিছু আচ্ছা। খেতে হবে। আচ্ছা সাহেব। হ্যালো, প্রত্যেক মানুষেরই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে জ্ঞান আর দক্ষতা প্রাপ্ত হয়, আর এটা ওই মানুষটির দায়িত্ব যে সে তার জ্ঞান আর ওই দক্ষতা দিয়ে নিজেরা সমাজের ভালো করুক। কিন্তু যখন এই মানুষটাই নিজের ওই জ্ঞান আর দক্ষতার ব্যবহার ভুল উপায় করে, তখন জন্ম নেয় অপরাধ। নমস্কার, আমি ইন্সপেক্টর বিজয় সিং, আর আপনাদের স্বাগত জানাই অপরাধে। শহরের এক বড় আর নামকরা উকিলের ওপর প্রাণঘাতী হামলা হয়। পুরো শহরে ভয়ের বাতাবরণ তৈরি হয়। এই প্রাণঘাতী হামলায় উকিল সঞ্জয় বর্মা তো প্রাণে বেঁচে যান, কিন্তু এতে মৃত্যু হয় একটি নির্দোষ মেয়ের। পুলিশ কি এই অপরাধীদের ধরতে পারবে? আসুন দেখা যাক। স্যার, টার্গেট অন্য কেউ ছিল, কিন্তু গুলি মেয়েটার গায়ে লাগে। টার্গেট কে ছিল? স্যার, অ্যাডভোকেট সঞ্জয়। সঞ্জয় ক্রিমিনাল হয়? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। স্যার, লোকালে কথা বলে জানতে পেরেছি সঞ্জয় যখন গাড়ি থেকে নামে সিগারেট খাওয়ার জন্য, তখন একজন বাইকার হয়ে গুলি চালায়, আর ওর মুখ ঢাকা ছিল। আর স্যার, গুলি ওর না লেগে এই মেয়েটা লেগেছিল। মানে কেউ না কেউ জানতো যে সঞ্জয় আজকে অবশ্যই আসবে হ্যাঁ, এখানে। স্যার। এই মেয়েটাকে? স্যার, ওর ব্যাগ থেকে একটা আইডি পেয়েছি, ওর নাম হলো তানিয়া, সে ইজ এ মডেল। সঞ্জয় এই সময় কোথায়? স্যার। একটা কাজ করো, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর এলাকায় যত সিসিটিভি ফুটেজ আছে সব আনাও। সঞ্জয়ের সাথে দেখা করা যাক। অ্যাম্বুলেন্সে ফোন করো, বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। সঞ্জয় বাবু, আপনি শহরের এত বড় উকিল, আর আপনার ওপর হামলা হয়, কাউকে সন্দেহ করেন কি? ইন্সপেক্টর, এই অবস্থায় আমি কার উপর সন্দেহ করব? 20 বছরের আমার এই ক্যারিয়ারে কে জানে কত ক্রিমিনালকে জেলে পাঠিয়েছে। তা তো ঠিক। হতে পারে তাদের মধ্যে কেউ একজন। না, যদি ক্যারিয়ারের থেকে আলাদা করে ভাবা হয়, তাহলে আপনার সাথে কারোর পার্সোনাল কোনো ঝগড়া বা কোনো ফ্যামিলি ডিসপিউট? না, আমার সঙ্গে তেমন পার্সোনাল কিছু নেই। সঞ্জয় জি, আপনি ওই মেয়েটাকে চেনেন কে? যার মৃত্যু হয়েছে? কে ছিল? মডেল ছিল। না, আমি ওকে জানতাম না। আচ্ছা সঞ্জয় জি, এটা কি হতে পারে এই যে কিলাররা ছিল, ওরা ওই মেয়েটাকে মারতে এসেছিল, আর অ্যাক্সিডেন্টালি আপনি মাঝে এসে যান? না না, ব্যাপারটা সেরকম নয়। আমার গাড়ি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিল, তারপরেই আমি বাইরে বেরোই, আর যেই আমি বাইরে বেরোলাম তখনই গুলি চালিয়ে অ্যাটাক করলো। স্যার, ও আমাকে মারতে এসেছিল। আপনি হয়তো সত্যি বলছেন,
এমনি তো এক বেচারি মডেলের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? দেখুন ইন্সপেক্টর, আমি চাই খুনি তাড়াতাড়ি ধরা পড়ুক, বুঝতে পারলেন? আমরাও তো এটাই চাই সঞ্জয়জি। একটি নির্দোষ মেয়ে খুন হয়েছে। আমরা পুরো চেষ্টা করছি, আর আমার পুরো বিশ্বাস আছে যে আমাদের এই চেষ্টা অবশ্যই ফল দেবে। আসি সঞ্জয়জি। জয়েন স্যার। স্যার আমি মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিলাম। স্যার স্পটের পাশেই একটা বিউটি পার্লার আছে, যেখানে প্রায় ও আসা যাওয়া করতো। বিউটি পার্লারের কর্মীদের সঙ্গে কথাবার্তা বললাম। ওরা বলল মেয়েটার পরিবারে কেউ নেই, না ওর কোনো বন্ধু ছিল, না কোনো বয়ফ্রেন্ড। হ্যাঁ, প্রফেশনাল বন্ধু তো কিছু ছিল। তারা বলল তানিয়া নাকি খুব ভালো মেয়ে। ওর মোবাইল পাওয়া গেছে? না স্যার। কোনো সিসিটিভি ফুটেজ? হ্যাঁ স্যার। স্যার এই যে নাম্বার প্লেটটা আছে না, হ্যাঁ স্যার। এর পুরো ডিটেইল বার করো আরটিও থেকে। ওকে স্যার। হুম। স্যার ওই সঞ্জয় ড্রাইভার এসছে, ভেতরে পাঠাও। ওকে স্যার। সাহেব, সঞ্জয়বাবু আজকে ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়েছিল, তাই উনি আমাকে বললেন রেস্টুরেন্টের সামনে গাড়িটা দাঁড় করাতে। আমিও তাই করলাম। আর সাহেব যেই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই বাইকে করে একটা ছেলে আসে আর গুলি চালিয়ে দেয়। তাদের মধ্যে কাউকে চিনতে পারবে? না সাহেব, ওর মুখটা কাপড় দিয়ে ঢাকা রেখেছিল, আর তার উপর ওই জায়গায় এত ভিড় ছিল যে আমি কিছুই বুঝতে পারিনি সাহেব। এই যে তোমার স্যার সঞ্জয় বাবু, এনার লাইফে সব ঠিকঠাক চলছে তো? আরে না সাহেব, সকালে মেম সাহেবের সাথেই ঝগড়া হয়েছিল, আর সেই জন্যই তিনি ব্রেকফাস্ট না করেই বেরিয়ে চলে আসেন। আর এই লড়াই ঝগড়া হতো কেন? আরে সাহেব, সঞ্জয়বাবু একটু রঙিন স্বভাবের মানুষ, বাইরে ওনার অনেক অ্যাফেয়ার রয়েছে, আর এই জন্যই প্রতিদিন নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয় সাহেব। মেম সাহেব তো এইসব ভালোবাসেন না। তুমি এখন যেতে পারো, কিন্তু শহরের বাইরে নয়। আজ্ঞে সাহেব। স্যার আরটিওর ডিটেল নিয়ে আমি বাইকের ওনার পর্যন্ত পৌঁছাতে পারলাম। বাইকের ওনার বলল যে 2 দিন আগে নাকি বাইক চুরি হয়ে গেছিল, আর পাশের একটা থানাতেও রিপোর্টও লিখিয়েছিল। চুরির জায়গার আশপাশের কোনো সিসিটিভি ফুটেজ? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন, চোরের মুখ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর কোনো লিড? না স্যার, কিছুই পাওয়া যায়নি। কিছু জানলে আপনাকে জানাচ্ছি। রবি, এই চোরটাকে ধরা খুবই দরকার। হ্যাঁ স্যার। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। হ্যালো, কি? স্যার, আপনার পায়রাটাও এখানে আছে, আর চুরি করা সেই বাইকটাও এখানে রয়েছে। তুই ওখানে দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। ওকে স্যার। হ্যাঁ স্যার। স্যার, যে বাইক চুরি করেছিল তার ঠিকানা পাওয়া গেছে। নাম কি? বিলাল। চলো। হ্যাঁ স্যার। মিনা, এক গ্লাস জল দিও তো। হ্যাঁ। ইমরানের সাথে তোমার কথা হয়েছে? কেমন আছে ও? দাদুর কাছে গেছে আর খুব খুশি আছে, সারা দিন খেলা করে। তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। বিলাল, চল যাই। কোথায় সাহেব? শ্বশুর বাড়ি নিয়ে এসো একে। আরে সাহেব, আমি তো কিছুই করিনি সাহেব। স্যার, আরে সাহেব, আমি কি কিছু করিনি। করেছেন উনি? সাহেব, আরে কেন? ছেড়ে দিন সাহেব, স্যার। আমি কিছু স্যার, করিনি সাহেব। শুনুন তো আমার কথা। কি করছেন স্যার, সাহেব? 1 মিনিট। সাহেব, 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 কিছু করিনি সাহেব। সাহেব, কেন মারছেন সাহেব? সাহেব, আপনি আমাকে কেন মারছেন সাহেব? আমি কিচ্ছু করিনি সাহেব। বল। আরে সাহেব, ওই উকিলকে মারার জন্য আমি অর্ডার নিয়েছিলাম সাহেব। তার জন্য পুরো 2 লক্ষ টাকাও পেয়েছি। কে দিয়েছিল? স্যার, একজন মহিলা দিয়েছিল। ওই আমাকে ফোন করেছিল আর ফোন করে অর্ডার দিয়েছিল। আর ওই আমাকে বলেছিল যে ওই উকিল অফিস থেকে কখন বেরোয়, আর
আর ওই দিন আমি ওর বাড়ি থেকে ওর পিছু নিই। রাস্তায় যখন গাড়ি থেকে নামে আমি গুলি চালিয়ে দিই। স্যার আমার টার্গেট তো উকিলই ছিল, কিন্তু বেঁচে যায় স্যার। জানি না ওই মেয়েটার গায়ে কি করে গুলি লেগে যায় সাহেব। ওই মহিলার নাম কি ছিল, ওকে চিনতে পারবি তুই? সাহেব আমি বললাম না, আমি শুধু টাকা নিয়ে খুন করি, এসব জেনে আমি কি করব সাহেব। সাহেব ওর সাথে ফোনেই কথা হয়েছিল, দেখা তো কখনো হয়নি সাহেব। আর ওই আমাকে ফোন করে বলেছিল যে টাকা আর ব্যাগ আর ফটো একটা পার্কে রাখা থাকবে, আর আমি ওখানে গিয়ে টাকার ব্যাগটার ফটো নিয়ে নিই সাহেব। ওর নাম্বার কি ছিল? সাহেব ওটা একটা অন্যরকম নাম্বার ছিল সাহেব, ওই যে 2-4টে নাম্বার লিখে আসে না, সেটাই ছিল সাহেব, পুরো নাম্বার ছিল না সাহেব। তুই যে মোবাইল থেকে কথা বলতে, সেই মোবাইলটা কোথায়? সাহেব ওই ঘটনার পরে নদীতে ফেলে দিই সাহেব, আমার কাছে তো নেই সাহেব। সাহেব আমাকে মারবেন না স্যার, আমি সব সত্যি তাহলে বলছি, এমন তো সাহেব। কিছু বল যাতে আমরা ওই মহিলাকে চিনতে পারি। সাহেব আমি যেটুকু জানতাম সাহেব বলে দিয়েছি সাহেব। হ্যাঁ সাহেব, আর আমি কিচ্ছু জানি না সাহেব। স্যার খুনিকে তো আমরা ধরে ফেললাম, এখন আমরা কি করব? রবি, এই যে বিলালকে ধরেছি, এ তো শুধু দাবার একটা বোর্ডে, কিন্তু এই পুরো গেমের পেছনে যে মাস্টার মাইন্ড, আমাদের তাকে ধরতে হবে। বিলালের কথা অনুযায়ী তো ওকে এই সুপারি কোনো মহিলা দিয়েছিল, আর এদিকে সঞ্জয় আর ওর স্ত্রী সুধার রিলেশন খুব একটা ভালো ছিল না। একটা কাজ করো রবি, এই সুধার না ব্যাংক ডিটেলস, কল ডিটেলস, সবকিছু ডিটেল, এ কোথায় কোথায় যেত, এই লাইফে কে কে ছিল, পুরো কুষ্ঠি বার করো। ওকে স্যার।